আজাদ সাহেব আগামী সপ্তাহ থেকে নিবে তোমাদের এই ক্লাসটা, যে আজকে বুধবারে যে ক্লাসটা। শেয়ার দা হোয়াইট বোর্ড। দেখতে পাচ্ছ তোমরা? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, এসেছে স্যার। আমাদের কোর্সটা হচ্ছে এবিজি 321। জেনেটিক ডাইভার্সিটি, and breeding, তোমাদের কোর্সের নাম হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড ব্রিডিং প্র্যাকটিসেস। এখানে যদি খেয়াল করো, এখানে দুইটা জিনিসকে কম্বাইন করা হয়েছে। একটা জিনিস হলো জেনেটিক ডাইভার্সিটি, আর একটা জিনিস হলো ব্রিডিং প্র্যাকটিসেস। কোন একটা পার্টিকুলার স্পিসিসে, কোন একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশনে বা প্রোডাকশন সিস্টেমে বা কোনো একটা দেশে, অথবা কোনো একটা দেশেরই কোনো একটা অংশে যেখানে পার্টিকুলার একটা ব্রিড বা স্পিসিস পাওয়া যায়, সেখানে আমরা দেখি যে তোমার প্রচুর ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি মানে ব্যাপ্তি বা ভিন্নতা অথবা বৈসাদৃশ্যতা, ওই জিনিসগুলো চোখে পড়ে। আমরা জেনেটিক ডাইভার্সিটি ডিরেক্টলি বাহ্যিকভাবে দেখতে পাই না, কিন্তু ফেনো ডাইভার্সিটি আমরা দেখতে পাই, ফেনো বাহ্যিকভাবে। সে ফর এক্সাম্পল, তুমি যদি বলো লাইভস্টকের ক্ষেত্রে, ইন কেস অফ লাইভস্টক অ্যান্ড পোল্ট্রি, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। In case of livestock and poultry, if you look all around the world, you will see lot of diversity. যথেষ্ট তোমার ভিন্নতা দেখতে পাবে। যেমন ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সের ক্ষেত্রে মেজর স্পিসিস হচ্ছে 14টা মেজর স্পিসিস আছে। ক্যাটল, বাফেলো, শিপ, গোট থেকে শুরু করে একদম ইউ ক্যান গো আপ টু পিজিয়ন। আবার এই 14টা স্পিসিসের মধ্যে যদি আরো তুমি ট্রিমিং ডাউন করো, মেজর আরো মানে ডমিনেন্ট স্পিসিস আছে তোমার 7টা। তুমি যদি মাংসের কথা বলো, পৃথিবীতে মাংস, যেগুলোতে মাংস সরবরাহ করে হিউম্যান নিউট্রিশনের জন্য, আমরা মাংস পাই গরু থেকে, পাই ছাগল থেকে, পাই ভেড়া থেকে, পাই মুরগি থেকে, পাই হাঁস থেকে, পাই শূকর থেকে পাই। পৃথিবীর কোন কোন দেশে আবার ওরা ঘোড়ার মাংস খায়, কোন কোন দেশে আছে তোমার সে লামা খায়, আলপাকা খায়, র্যাবিট খায়, গিনিপিগ খায়। এরকম প্রচুর আমরা দেখি যে কাজে পৃথিবীর কোন অঞ্চল সেটার উপর ভিত্তি করে এক একটা স্পিসিস ওই দেশের মানুষের কাছে বেশি পপুলার। তবে মাংস খায় বেশি, সবচেয়ে বেশি মাংস খায় পৃথিবীর মানুষ পিগ থেকে, শূকর। কারণ শূকর খেকো বা শূকর যারা খাবে সেই জনগোষ্ঠীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। সেকেন্ড ইম্পর্টেন্ট সোর্স অফ মিট আসে তোমার শূকরের পরই চিকেন থেকে। তোমাদের হয়তো মনে হইতে পারে যে বোধহয় চিকেন পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি খায়। নো, সবচেয়ে বেশি খায় শূকরের মাংস, তারপর হলো চিকেন, দেন কামস দ্য বিফ। এই কথাগুলো আমি কেন বলতেছি, যে তোমার এই কনটেক্সটেই যে শব্দটা আসে সেটাকে বলা হয় ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সেস। শব্দটা তোমরা লিখো যে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সেস। ফার্ম, রুহুল আমিন সাহেব হয়তো এই জিনিসগুলো দিয়ে শুরু করেছে আমার ধারণা। স্যারে কি এফএনজিআর এর ডেফিনেশন দিয়েছে? স্যার ব্রিডিং সিস্টেম পড়ে গেছে। এটাকে সংক্ষেপে বলে এফএনজিআর, ফার্ম অ্যানিমাল জেনেটিক জেনেটিক রিসোর্সেস। এটা মুছে দাও, জেনেটিক। এগুলোকে বলা হয় ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস। এদেরকে কেন, এক নম্বর হলো তারা ফার্ম অ্যানিমাল এবং তারা হলো জেনেটিক রিসোর্স। রিসোর্স বলা এই কারণে যেটা মানুষকে খাদ্য, পুষ্টি, বিজনেস, তাদের
অ্যামিউজমেন্ট সমস্ত কিছু দেয় এই ফার্ম অ্যানিমেল থেকে। তবে সহজ কথায় হচ্ছে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স তাদেরকেই বলা হয় যেগুলো মানুষের ফুড এবং এগ্রিকালচারের সাথে জড়িত। Those animal species which are গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের ফুড এবং এগ্রিকালচারের সাথে সংযুক্ত। এটাকে আমরা সহজে বলি, সহজ সংক্ষেপে বলি FANGR, ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস। কারো কাছে নয়েজ হচ্ছে, তোমরা নয়েজটা কন্ট্রোল করো, নাহলে আমাকে কন্ট্রোল করতে হবে। এদেরকে বলি আমরা ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স। এবং আমি উদাহরণ দিলাম ইন কেস অফ মিট, যেগুলো মানব জাতি খায়, সেই কনটেক্সটে সবচেয়ে মেজর স্পিসিস হচ্ছে পিগ। সেকেন্ড ওয়ান ইন টার্মস অফ মিট হচ্ছে চিকেন, দেন কামস বিফ, দেন আদার্স। তাহলে এই যে আমরা প্রথমে বলেছিলাম 34টা ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স স্পিসিস আছে, তার মধ্যে 14টা মেজর, 14টার মধ্যে আরো 7টা হচ্ছে আরো মেজর। সেই 7টা হলো সে ফর এক্সাম্পল ক্যাটল, চিকেন, তারপরে শিপ, গোট, বাফেলো, তারপরে বোধহয় স্পিসিস আছে। সেই জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন এগ্রিকালচারের মাধ্যমে মানুষকে বেনিফিট দেয়। এবং এই ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সগুলোর বহুবিধ সারা পৃথিবীতে এরকম অনেকগুলো স্পিসিস আছে। স্যার, সাতটা মেজর স্পিসিসের নাম শুনতে পাইনি স্যার। নামগুলো তুমি বলতে পারো যে ক্যাটল, প্রথমে আসো পিগ, তারপর আসো ক্যাটল, তারপর আসো বাফেলো, তারপর আসো শিপ, তারপর আসো গোট, তারপর আসো লামা, তারপর আসতে পারো র্যাবিট। তবে এই যে 7টা মেজর বললাম, পৃথিবীর কোন কোন দেশ আছে আবার এই 7টার জায়গায় অন্য কোন ব্রিডেও মনে করো এটা go to Middle East countries, over there তোমার cattle is another very important for them. বুঝতে পেরেছো? ক্যামেল তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, ক্যামেল, উট। একইভাবে তুমি কোন কোন অঞ্চলে যাও, পাকিস্তান, ইন্ডিয়া, ইজিপ্ট। স্যার, আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথা স্যার আসতেছে না। গাধা, গাধা জানো কি? গাধা গাধার নাম শুনেছো কিনা? জি স্যার, শুনছি। বাংলাদেশে কি গাধা আছে? না। হ্যাঁ আছে তো স্যার। কোথায় আছে? নাই তো মনে হয় স্যার। বাংলাদেশে 17 কোটি গাধা আছে। 17 বাপ স্যার, এত সবাই বলছে। জি স্যার। 40-45 বছর আগে গাধা আমাদের অঞ্চলে ছিল, বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম এসব অঞ্চলে ছিল। এবং গাধার ব্যবহারটা ছিল মূলত তোমার গুডস ক্যারি করার জন্য, মালামাল বহন করার জন্য। এখন এই আরব দেশ
ইন্ডিয়া এবং পাকিস্তান, এই দেশগুলোতে এখনো কোটি কোটি গাধা আছে। এখন বাংলাদেশে আমরা শুধু মানুষ গাধাগুলো আছি, আসল গাধা এক্সটিংক্ট হয়ে গেছে। যে জিনিসগুলো এরকম হারিয়ে যায় তাদেরকে বলা হয় এক্সটিংক্ট। এবং আমরা FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উপর ভিত্তি করে লাইভস্টকের বিভিন্ন স্পিসিস এবং ব্রিডকে আর কয়েকদিন পরেই ক্লাসিফাই করব। সেই ক্লাসিফিকেশনের একটা ক্যাটাগরি হচ্ছে এক্সটিংক্ট, যেটা পুরাপুরি তোমার বিলুপ্ত হয়ে গেছে। কাজে বাংলাদেশ থেকে গাধা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু গাধারূপী আমরা অনেক মানুষ আছি আর কি শুধু। ঠিক আছে? গাধা কাকে বলে? চিড়িয়াখানা থেকে একটু বিলুপ্ত হয়ে গেছে। চিড়িয়াখানাতে রংপুর চিড়িয়াখানাতে 1-2টা স্যাম্পল ছিল এবং ঢাকা চিড়িয়াখানাতে ছিল, কিন্তু আমি চিড়িয়াখানায় অনেকদিন যাবত যাই না। ঢাকা চিড়িয়াখানা লাস্ট 7-8 বছর আগে গিয়েছিলাম। কাজে আমি জানি না, তোমরা বলতে পারবা। কেউ গিয়ে বেরিয়ে আসবা এবং খুঁজে দেখে আসবা গাধা আছে কিনা। হলেও সেই গাধাগুলো আমাদের দেশি না, এগুলো ইম্পোর্টেড। তবে গাধা কিন্তু তোমার কুকুর যেরকম প্রভুভক্ত প্রাণী তোমরা জানো, সো ইজ দ্য কেস ইন কেস অফ অ্যাস। এবং তারা হলো নীরবে সমস্ত কিছু সহ্য করে গাধা, এই জন্য কি ওকে গাধা বলে। মানে মানুষের সমাজে যারা অনেক কিছু বোঝে না, খেয়াল করে না, সবাই মানুষকে যাকে চিট করে তাকে কিন্তু অনেক মানুষ বলে তুই তো একটা গাধা, বলে না? গৃহ প্রাণী তুমি যেটা এক কথায় যদি বলতে পারো। ঠিক আছে? কাজী এই গাধা, ফর এক্সাম্পল আমি তোমাকে উদাহরণ দেই, পাকিস্তানে দেখলাম এবং ইন্ডিয়াতেও দেখলাম, যে কোনো তোমার ক্যাটল মার্কেটে অথবা যে কোনো হাটে বাজারের সাইড দিয়ে আমাদের দেশে যেরকম ঠেলা গাড়ি থাকে, ভ্যান গাড়ি থাকে মাল নেওয়ার জন্য হাট থেকে, অথবা ঘোড়ার গাড়ি থাকে মধুপুর অঞ্চলে, অথবা অন্য অঞ্চলে বিভিন্ন গরুর গাড়ি থাকে এটসেট্রা। কিন্তু পাকিস্তানে দেখলাম তোমার, ইন্ডিয়া এবং পাকিস্তানে দুই জায়গায় এটা আমার চোখে পড়ছে, যে ওইখানে হাটের এক সাইডে শত শত গাধা থাকে। এই গাধাগুলো কি কাজে লাগে? বাসাবাড়ি থেকে যে কোনো গুডস গাধার পিঠে চড়িয়ে দেয় খামারিরা বা ওই গাধার মালিকরা, এবং পিঠের মধ্যে আটকিয়ে দেয় এবং কেউ এটাকে ধরে আনেন। মানে সেন্সটা হলো, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? মাঝে মধ্যে সাউন্ড আসতেছে না। সাউন্ড মানে এটা তোমার ইন্টারনেট কেন জানি আজকে ইন্টারনেটের সমস্যা বোঝা যাচ্ছে একটু স্যার। আমার বাসায় আজকে খুব ইন্টারাপশন হচ্ছে, এই জন্য আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি তো, আর মনে হয় নেটওয়ার্ক একটু খুব ফ্লাকচুয়েট করতেছে। এনিওয়ে, সেই গাধাকে পিছনের দিকে আস্তে করে থাপ্পড় দিয়ে আদর দিয়ে বলে যাও, মানে সেন্সটা হলো যে যাও। সে সরাসরি তোমার ওই কৃষকের মালগুলো, ফর এক্সাম্পল বাঁধাকপি অথবা ফুলকপি অথবা যে কোনো কিছু যেটা ওই হাটে নিবে বাজারে, গাধাকে ছেড়ে দেয়। গাধা গিয়ে ঠিক সেই সবজির বাজারে গিয়ে দাঁড়ায় থাকে এবং মনে করো মালিকটা কতক্ষণ পরে মোটরসাইকেলে হোক লোকাল ভেহিকেলে হোক আসে ওই গাধাকে আনলোড করে এবং মালামাল বিক্রি করে। একইভাবে আবার তোমার শহর থেকে কেনাকাটা সেরে কৃষকের যে নিত্য প্রয়োজনীয় বাজার, সেগুলো আবার গাধার পিঠে লোড করে দেয়, আবার গাধাকে কিছু খাওয়িয়ে আদর করে দেয় যে গো, সোজা বাসায় চলে আসে। মানে ইউ ক্যানট বিলিভ হোয়াট এ টেম এন্ড হোয়াট এ মানে ফেথফুল লোড বিয়ারার দিস SSR, আনইমাজিনেবল। আমি তো প্রশ্ন করে তো মানে হাঁ হয়ে গেলাম ওদের কাছে, আমার বন্ধুদের কাছে, যখন আমি পাকিস্তানে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, বিভিন্ন কাজে মাঝে মাঝে যেতাম। কাজে দেখো, মানে এটা কি উদাহরণ দিয়ে আসছি। কাজে কোনো দেশে গাধাও তোমার এরকম গুরুত্বপূর্ণ, এবং যেখানে একটু তোমার হিলি এরিয়া, স্টিপিল্যান্ড অথবা একটু পর্বতারোহী এলাকা, পর্বত অঞ্চল এরিয়া, খুব হাই পর্বত না কিন্তু মাউন্টেনিয়াস এরিয়া, ছোট ছোট মাউন্টেন বা উঁচু নিচু, সেসব জায়গাগুলো দিয়ে মাল টানার জন্য গাধা তোমার খুব ইউজফুল। দেন আসো, পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে গিয়ে দেখো তাদের মাংসের মেইন সোর্স হচ্ছে তোমার গিনিপিগ
এবং র্যাবিট, ফর এক্সাম্পল তুমি যদি আর্জেন্টিনাতে যাও, বলিভিয়াতে যাও, পেরুতে যাও, ওরা মুরগির মতো খায় এগুলোকে। মানে আমরা যেরকম মুরগির মাংস অ্যাবান্ডেন্টলি খাই বা যখনই প্রয়োজন মুরগিটাই হলো চিপেস্ট, ওদের হলো ওগুলো ফুড হ্যাবিট। তাহলে আমরা এক কথায় প্রথম ডাইভার্সিটি বললাম যে স্পিসিস ডাইভার্সিটি আছে সারা পৃথিবীতে। দেন we are saying again, if you consider ক্যাটলকে যদি একটা স্পিসিস বিবেচনা করো, within this cattle species there are hundreds of breeds of cattle, প্রায় 600-র মতো ক্যাটল ব্রিড আছে সারা পৃথিবীতে। তুমি যদি আফ্রিকান ক্যাটল দেখো দেখবে একরকম। If you look at the cattle of the European countries, those are of different types. If you look at the cattle of Nepal, Tibet, অথবা বাংলাদেশ, অথবা তুমি যাও চীনা, ভুটান, গিয়ে দেখবে গরু আরেক রকম। আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার দেখাইতে চাই। ফর এক্সাম্পল যদি তোমাদেরকে আমি আফ্রিকান ক্যাটল দেখাইতে চাই, আফ্রিকান ক্যাটল তোমরা নেটে গেলেই দেখতে পাবে। এমন ক্যাটল আছে যেগুলো তুমি দেখলে মনে হবে ওকে, আমরা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তুমি ক্যাটল দেখো, আফ্রিকান ক্যাটল একদম বাম দিকে টপে, দেখো কত বড় শিং, এটা অ্যাঙ্কল ক্যাটল। এবং এবং তোমার এমন কিছু ক্যাটল আছে যেগুলো শিং মনে করো, দেখো লুক এট হিয়ার, এটা শুধু আফ্রিকান ক্যাটল আমরা দেখাচ্ছি। স্যার এগুলা শিংগুলো ওই যে দেয়ালে ঝুলিয়ে রাখে না গরুর মাথা? তুমি ঝুলাই রাখতে পারো, দেয়ালে ঝুলাই রাখতে পারো, তোমার পড়ার টেবিলে রাখতে পারো, যেখানে ইচ্ছা রাখতে পারো বেটি, এটা তোমার ব্যাপার। তবে শিংগুলো এমন ক্যাটল ব্রিড আছে, আমি তোমাকে দেখাই। একইভাবে যদি তুমি এশিয়ান ক্যাটল দেখতে চাও, তুমি ঠিকই বলেছো, দেয়ালে ঝুলিয়ে রাখো বা যাই করো। ইফ ইউ গো টু, মনে করো ইউ সি হিয়ার, একদম বাম দিকের 2 নাম্বার বা 3 নাম্বার গরুটা, ডু ইউ সি মাই কার্সার? আমার কম্পিউটার জি মাউস, স্যার জি দেখতেছি। স্যার, জি স্যার। কি মনে হয়? ক্যাটল মনে হয়? অফ কোর্স ইট ইজ স্যার ক্যাটল। ইরিটেট লাগে স্যার। হ্যাঁ, এরোপ্লেন। একইভাবে তুমি দেখো, তাহলে এটা শুধুমাত্র আমরা ক্যাটলের ক্ষেত্রে বলতেছি, and more particularly I am showing you only the examples of cattle of Africa. তুমি ক্যাটল অফ যদি এশিয়া দেখো, ক্যাটল অফ যদি তুমি ইউরোপ দেখো, জাস্ট নেটে যাও দেখো, ইউল সি ডাইভার্সিটি। দিস ইজ অ্যানাদার ক্যাটল ব্রিড, এটা বসনা মারা। আর এই যে লাল যেগুলো শিং উপরের দিকে দেখো একদম শার্প, আমার মাউসটা যেখানে আছে, এগুলো হলো অঙ্কলে ক্যাটল অফ আফ্রিকা। দেন একইভাবে তুমি মহিষের মধ্যে দেখতে পাবা। সো within a particular species you also see lot of diversity, ভিন্নতা বা ভ্যারাইটি। সেই ভিন্নতার আরেকটা উপাদান হলো ব্রিড, যে within a particular species there are hundreds of breeds সারা পৃথিবীতে। এবং একইভাবে যদি তুমি আরেকটা ক্যাটল দেখতে চাও, ফর এক্সাম্পল যদি তুমি দেখতে চাও কি বডি বিল্ডার যে ব্রিডটা আমাদের বেলজিয়ান ব্লু, যেটার উপর কাজ করার জন্য আমি প্রায় এগিয়ে গিয়েছিলাম, করোনার কারণে আটকে গিয়েছি, কাজ শুরু হয়ে যেত এতদিন। ইউ সি, দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। কাজী তুমি এটা মনে করো ইউরোপের সিম্পলি মনে করো বিফ লাইনের একটা ক্যাটলের তুমি ফিগার দেখতেছো। এগুলো নেটে আজকাল তোমরা সেকেন্ডারি সব দেখতে পারো। এবং আমি একটা ফার্মে ভিজিট করেছিলাম, এই ক্যাটল গুলো যে কি ম্যাসিভ, বেলজিয়ামে 2019-এ আমি গিয়েছিলাম। ইউ ক্যানট বিলিভ যে, তবে তোমাদের দেখে মনে হবে যে মাংসগুলো বোধহয় খুবই তোমার কম্প্যাক্ট এবং হার্ড হবে মনে হয়, বাট ইট ইজ নট। এত জুসি এবং এত সফট আমাকে অফার করেছিল, এবং সেটা তোমার বাটারের মধ্যে রান্না করা ছিল, বাটার দিয়ে ফ্রাই করা, তেল দিয়ে নয়। একদম মনে হচ্ছিল স্পঞ্জি, সফট স্পঞ্জি এবং
খুব মানে অল্প করে টেস্ট করেছিলাম, যেহেতু এটা মানে হালাল ছিল না, মানে জাস্ট একটু কোনা কেটে ছুরি দিয়ে খেয়েছিলাম, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কেমন এটা। সো হালাল না কেন? হালাল ওই দেশে তোমার ইউরোপে গরু বাছুর গুলো জবাই, যেটা ট্র্যাডিশনালি যেমনে খায় ওই দেশের ইউরোপিয়ানরা, ওরা তোমার জবাই করে শুট করে, এই যে মাথার এদিক দিয়া কপালের দিক দিয়া কোন জায়গায় যেন শুট করে, শুট করে ইলেকট্রিক শক দিয়ে জবাই করে। ওই হালাল পদ্ধতিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি দিয়ে জবাই করে না, যার জন্য এগুলো হালাল না, মুসলমানদের জন্য ঠিক না। বুঝতে পারছো বিষয়টা? স্যার এদের ওয়েট কতটুকু হয়? হ্যাঁ স্যার এদের ওয়েট কতটুকু হয়? এদের ওয়েট 2 বছরে হলে 1400 কিলো, 1450 কিলো এক একটা গরুর ওজন, এবং একটা গরুর মাংস দিয়ে পুরো একটা 200-250 ফ্যামিলির একটা গ্রামবাসীকে খাওয়ানো যাবে। এবং আমাদের দেশেও যেভাবে ক্যাটল ক্রস ব্রিডিং করে পুরা যেভাবে ইনডিসক্রিমিনেট চলতেছে, সামনের দিনে বাংলাদেশ থেকে যখন ক্যাটল সব ধ্বংস হয়ে যাবে কোনো কারণে, যদি হয়ে যায় ডিজাস্টারের মাধ্যমে অথবা ন্যাচারাল ক্যালামিটির মাধ্যমে, লাইক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আসছিল কয়েক বছর আগে, এবং এটা বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ মুরগি নিধন করে ফেলছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকের কারণে। কাজে অন্য সেক্টরগুলোতে যদি এই ডিজাস্টার আসে, যদি আমরা আনপ্ল্যান্ড এবং ইরেটিক ক্রস ব্রিডিং করি, যেগুলো আমরা এই কোর্সের মধ্যে তোমাদের পরবর্তীতে পড়াবো, যে হোয়াট শুড বি দ্য ব্রিডিং প্র্যাকটিসেস, এই ডাইভার্সিটির উপর ভিত্তি করেই বাস্তবতা নিরিখেই ব্রিডিং প্র্যাকটিস সিদ্ধান্ত নিতে হয় দেশের। সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো, অ্যাপ্লাইড জিনিসগুলো তোমাদের, সেগুলো আমি পড়াবো। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সো only in case of cattle I am showing you the diversity the total world possesses. সারা পৃথিবীতে শুধু ক্যাটলের জন্যই, একটা মাত্র স্পিসের জন্যই কত রকম ডাইভার্সিটি আছে। If you look at the goat diversity in the world, তুমি যদি শুধু গোটের ডাইভার্সিটি সারা পৃথিবীতে দেখো, তুমি কত কিছু দেখতে পাবা যে গোট কত রকম আছে। পাকিস্তানে এক ধরনের গোট আছে, ওর নাম হলো ডান্সিং গোট। এই যে ফর এক্সাম্পল আমি যদি ডান্সিং গোট দিই, সাথে সাথে আইসা পড়বে এটা। কাজে গোটও যে কত রকম আছে, এমন গোটও আছে পাকিস্তানে যেগুলো ম্যাচিউর হলে বডি ওয়েট হয় তোমার 250 কেজি। আই কুড শো ইউ, আমার কাছে এগুলো সব স্যাম্পলই আছে বিভিন্ন আমাদের প্রজেক্টের কাজের মাধ্যমে। তুমি কল্পনা করতে পারবে না ওটা আমাদের, আমি মনে করো 5 ফিট 4 ইঞ্চি উঁচু, 5 ফিট 2 ইঞ্চির মতো উচ্চতা হয় এই 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 ছাগলগুলোর। এক একটা দাম 2 লাখ 2.5 লাখ টাকা। যদি তুমি ডান্সিং গোট অফ পাকিস্তান দেখতে চাও, ওরা এমন ভাবে হাঁটে, তাদেরকে দেখলে মনে হয় যে ওই গোট ব্রিডটা ডান্স করতেছে, কিন্তু ওর হাঁটার স্টাইলটা এইটা। লেট মি শো ইউ, এই ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর আসছে স্ক্রিন? জি স্যার। নেট খুব স্লো দেখে এরকম অবস্থা। এই যে দেখো ও মানে হাঁটতেছে, কিন্তু এটা কিন্তু নর্মাল হাঁটা, ইট ইজ ওয়াকিং কিন্তু নর্মালি, বুঝতে পারছো? কিন্তু লুকস লাইক যে সে ডান্স করতেছে, এটা কিন্তু তার নর্মাল গেইট। স্যার দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ দেখতে পারতেছি না স্যার। কেন দেখতে পাচ্ছি না বেটা? আমি স্যার পজ হয়ে আছে মেবি। না এনিওয়ে তোমরা না স্যার দেখতে পেরেছি স্যার। তোমরা যেটা করবা, তোমরা নিজেরা ক্লিক করে ডাউনলোড করে দেখবে, তাহলে তোমরা বুঝবা যে আপনি। জি স্যার, ওটাই সবথেকে ভালো। আমাদের ক্লাসে হয়তো এত কিছু মানে অনেকের অনেক এটাকে বলে ডান্সিং গোট অফ পাকিস্তান। কাজে আমি জাস্ট তোমাদেরকে বলতে পারি, এরকম জিনিস সারাদিন তোমাদেরকে বলা যাবে, দেখানো যাবে, শেয়ার করা যাবে।
সো গোটের কনটেক্সটে প্রচুর ডাইভার্সিটি আছে। আমাদের দেশের গোটটা হলো, আমাদের দেশে একটা ব্ল্যাক বেঙ্গল গোট যত ম্যাচিউর হোক না কেন, তোমার সেটা ওজন হয় ম্যাক্সিমাম তোমার মনে করো 30 কেজি, 32 কেজি, 35 কেজি। আমি কোথায় ছিলাম, কাজী তুমি কল্পনা করতে পারবে না যে কত ডাইভার্সিটি আছে। সো স্টপ শেয়ার, আমি আবার যাই। একইভাবে যদি তুমি মনে করো চিকেনে যাও, র্যাবিটে যাও, বাফেলোতে যাও, সারা পৃথিবীতে এরকম প্রচুর ব্রিড ডাইভার্সিটি আছে। এবং তোমরা জানো ব্রিডের অধীনস্থ আবার অনেক রকম ডাইভার্সিটি আছে। সেটা মনে করো সে ফর এক্সাম্পল তোমরা মেরিনো শিপের কথা নাম শুনেছ? মেরিনো শিপ জি স্যার। জি স্যার। জি স্যার। এটা কোন ধরনের শিপ? ফাইন উল ব্রিড। জি স্যার, ফাইন উল প্রোডিউসিং ব্রিড। মেরিনো ব্রিড হলো একটা ব্রিড, তার আন্ডারে একটা স্ট্রেইন আছে, নাম হলো বুরুলা মেরিনো। বুরুলা মেরিনো। জি স্যার। আমি নাম বলতে ক্লাসে বলেছি, বুরুলা মেরিনো। বুরুলা মেরিনো শিপ। তুমি যদি এটার ছবি দেখো, লেট মি গো अगेन টু শেয়ার ইউ। আবার শেয়ার। স্যার আমি অ্যাটেন্ডেন্স শীটের ফর্মটা স্যার দিয়ে দিয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ শানু, থ্যাংক ইউ। না না, ফর্ম দিলে হবে না, তুমি অ্যাটেন্ডেন্স দিও বেটা, আমি করতে পারবো না ওগুলো। না না মানে স্যার আমি ফর্মটা এই যে আমাদের এই মিটিং এর স্যার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সবাই পূরণ করে দিলেই স্যার ওটা আমি আপনাকে পাঠিয়ে দেব স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ শান। জি স্যার। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? বুরুলা মেরিনো। জি স্যার দেখা যাচ্ছে স্যার। মেরিনোরই তোমার মেরিনোর আন্ডারেই বুরুলা মেরিনো হলো একটা স্ট্রেইন, যে স্ট্রেইনটার জিন নিয়েছে এই বেঙ্গল থেকে, বাংলাদেশ থেকে, আমাদের সাতক্ষীরা অঞ্চল থেকে। এটা এমনিতে ফাইনাল ব্রিড। তার আন্ডারে এই বুরুলা মেরিনো, যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ সব বুরুলা মেরিনোর। ওরা আবার বাচ্চা দেয় 4টা থেকে শুরু করে 11টা পর্যন্ত, মানে দে আর সো প্রলিফিক। আমি কথাগুলো কেন বলতেছি, যে কোনো স্পিসিসের আন্ডারে অনেক ব্রিড, অনেক স্ট্রেইন, অনেক লাইন, স্পেসিফিক পারপাসে ব্রিডাররা তৈরি করেছে, যেগুলো মানুষের ফুড, এগ্রিকালচার, বিজনেস এবং লাইভলিহুডের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য এই যে সারা পৃথিবীতে যত ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স আছে, এদেরকে রিসোর্স কেন বলা হয়? এরা রিয়েলি রিয়েলি গুড রিসোর্স। এই রিসোর্স কাকে বলা হয়? যেটা দিয়ে আরো ফার্দার জিনিস তৈরি করা যায়, রিসোর্সিং করা যায়। সো এগুলো হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য মানে সাংঘাতিক মানে ইম্পর্টেন্ট রিসোর্স। এগুলো না থাকলে কিভাবে খামারিরা খামার করতো, কিভাবে আমরা এগুলোর মাংস খেতাম, কিভাবে আমরা পশম পেতাম। সো ইফ ইউ কনসিডার ওইভাবে, ইটস এ রিয়েলি গ্রেট গিফট ফর আস ফ্রম দ্য ক্রিয়েটর। এই জিনিসগুলো চিন্তায় রাখতে হবে। তাহলে আমরা একটা বললাম বিভিন্ন স্পিসিস আছে, আরেকটা বললাম উইদিন স্পিসিস বিভিন্ন ব্রিড আছে, এবং 3 নম্বরে হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেম কাকে বলা হয়? যেখানে এই ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স গুলো বসবাস করে বা রিসাইড করে অথবা অবস্থান করে বা ন্যাচারাল এভলিউশন প্রসেসে ইভলভ হয়েছিল। যেমন বাংলাদেশের যদি তুমি ইকোসিস্টেম বলতে চাও, বাংলাদেশের রাজশাহী অঞ্চলে আজকে যে তাপমাত্রা, এই মুহূর্তে রংপুরে যাও, গিয়ে দেখো তাপমাত্রা ডিফার করবে। ইফ ইউ গো টু বরিশাল, ইউ উইল সি দেয়ার ইজ টেম্পারেচার ডিফারেন্স। ইফ ইউ গো টু হিল ট্র্যাকস, it is again different. If you come to the plain land of Gazipur, Mymensingh, you will see different. If you go to Sylhet area, different. অর্থাৎ শুধু টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফলের কনটেক্সটে না, এই টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফলের কনটেক্সটে আবার ডিফার করে তোমার ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম অথবা অন্য কথায় বলতে পারো প্রোডাকশন সিস্টেম। তুমি বাংলাদেশের ইকোসিস্টেম যদি দেখো, বাংলাদেশে ক্রপের কনটেক্সটে পরিষ্কার 26টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, কিন্তু লাইভস্টকের কনটেক্সটে, কারণ টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল এগুলোর সাথে ওই অঞ্চলের তোমার ভেজিটেশন, প্ল্যান্টেশন, গ্রিনারি এবং ওয়াটার বডি সবকিছু রিলেটেড। যার জন্য তোমার এই যে ডিফারেন্ট তোমার ইকোসিস্টেম বা প্রোডাকশন সিস্টেম অথবা জিওগ্রাফিক্যাল
এনভায়রনমেন্ট, এটার সাথে কোন স্পিসিস, আবার কোন স্পিসিসে কোন ব্রিড কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট এবং বেশি বিফিটিং, সেগুলোর উপর ভিত্তি করে ডারউইনের থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এবং ডারউইনস থিওরি অফ এভলিউশনারি থিওরির বদলেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্ম অ্যানিমাল স্পিসিস এবং ব্রিড ইভলভ হয়েছে। পৃথিবীতে তোমার সুন্দরবনে কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে না লায়ন আছে, কোনটা আছে বলো আমাকে? স্যার রয়্যাল বেঙ্গল টাইগার। লায়ন নাই কেন? নিজেকে প্রশ্ন করেছো কখনো লায়ন কেন নাই? স্যার প্রকৃতি সাপোর্ট করে না বেচারারে। সাপোর্ট করেন না, এক বনে দুই হ্যাঁ রাজা থাকতে পারে না, এই জন্য আল্লাহ দেয়নি। বাংলাদেশে কেন, আমাদের ময়মনসিংহ অঞ্চলে কেন ক্যাঙ্গারু নেই? কেন অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু? প্রশ্ন করেছো কখনো বায়োলজি যে পড়ো? স্যার ওরা মরু অঞ্চলের প্রাণী। স্যার করছিলাম স্যার মরু অঞ্চল দেখে স্যার, মরুভূমিতে। অস্ট্রেলিয়াতে মরু অঞ্চল নাই বেটা, মরুভূমি না, তুমি রকি এরিয়া বলতে পারো বা ড্রাই এরিয়া বলতে পারো, প্লাস ফরেস্ট। বাংলাদেশে মনে করো একইভাবে তুমি যদি দেখো, সে ফর এক্সাম্পল তুমি যদি আরেকটা উদাহরণ দাও, ফর এক্সাম্পল পৃথিবীর এই যে বিভিন্ন অঞ্চলে মরুভূমিতে উট আছে, বাংলাদেশে নেই, পাকিস্তান এবং ইন্ডিয়াতে আছে, কারণ ওখানে মরু এলাকা আছে। একইভাবে এই যে বিভিন্ন ফার্ম অ্যানিমাল স্পিসিস পৃথিবীর বিভিন্ন জায়গায় ইভলভ হয়েছে থ্রু দা প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন। গত ক্লাসে কিন্তু তোমরা গত সেমিস্টারে পড়ে আসছো ন্যাচারাল সিলেকশন, আর্টিফিশিয়াল সিলেকশন। নেচার ডিটারমিন করে দিয়েছে যে কোথায় কোন জিনিসটা ইভলভ হবে, এবং সেটা ফলো করেছে ডারউইনস থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। এবং এই যে বিষয়গুলো, তাহলে আমরা দেখলাম যে স্পিসিস ডাইভার্সিটি আছে পৃথিবীতে, উইদিন স্পিসিস ব্রিড ডাইভার্সিটি আছে, এবং এই যে ব্রিড স্পিসিস যেখানে যেটা রিসাইড করে সেটার জন্য ইকোসিস্টেম ডাইভার্সিটি আছে, অর্থাৎ ডিফারেন্ট ইকোলজিক্যাল কনটেক্সট আছে। এই তিনটেই হলো তোমার টোটাল জেনেটিক ডাইভার্সিটির মূল উপাদান: স্পিসিস ডাইভার্সিটি, ব্রিড ডাইভার্সিটি, ইকোসিস্টেম ডাইভার্সিটি। ঠিক আছে? তাহলে জেনেটিক ডাইভার্সিটি যে জিনিসটা আমাদের এই সিলেবাসের অংশ আছে, সেই জিনিসগুলো আমরা আরো ফর্মালি সামনে ক্লাস থেকে আলোচনা করব। তবে এক কথাই হচ্ছে আমাদের ফার্ম অ্যানিমেল সেক্টরে বা আমাদের লাইভস্টক এবং পোল্ট্রি সেক্টরে প্রচুর এরকম ডাইভার্সিটি আছে। তুমি যাও, ফর এক্সাম্পল আমি যদি চিকেনের কথা বলি, আমাদের দেশি মুরগি বছরে ডিম দেয় অনলি 52, আর যেগুলো কমার্শিয়াল লেইং স্ট্রেইন সেগুলো বছরে ডিম দেয় 365টাই বলতে পারো। এগুলো তো স্বপ্নে পাওয়া ঔষধ না, আমি তোমাদের ওই ব্রিডিং এর থিওরি ক্লাসেও বলেছি। এগুলো তৈরি করেছে ব্রিডাররা, তাদের ডিরেকশনাল এবং হান্ড্রেডস অফ ইয়ারের কন্টিনিউয়াস এফোর্টের ফলে ব্রিডাররা এই জিনিসগুলো ডেভেলপ করেছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন ডাইভার্সিটি আছে, এই ডাইভার্সিটিকে মাথায় নিয়ে কোন প্রোডাকশন সিস্টেমের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেখানে কি আমরা পিওর ব্রেড পালবো নাকি ক্রস ব্রেড পালবো, কোনটা হলে কৃষককে বেশি লাভ দিবে, সেই জিনিসগুলো বিবেচনায় নিয়ে সারা পৃথিবীর তোমার বিজ্ঞানীরা এবং ব্রিডাররা এই জেনেটিক ডাইভার্সিটিকে জুডিশিয়াসলি ব্যবহার করতেছে। ফর এক্সাম্পল তুমি যদি বলো এলিফ্যান্ট পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি, বলো তো এলিফ্যান্ট? ইন্ডিয়া, থাইল্যান্ড স্যার ব্রাজিল, থাইল্যান্ড। থাইল্যান্ড প্রচুর আছে, ব্রাজিলে তার চেয়ে কম হবে। এবং তুমি যে কোনো দেশের যদি আরেকটা ইন্ডিকেটর আছে বড় ধরনের বোঝার জন্য, ন্যাশনাল
ফ্লাওয়ার, ন্যাশনাল ফার্ম অ্যানিমেল, ন্যাশনাল, তুমি ন্যাশনাল যদি এগুলো দেখো, যেই দেশগুলোর মধ্যে ন্যাশনাল প্রাণী যদি হাতি থেকে থাকে, সে থাইল্যান্ডে আছে আই এম শিওর। একইভাবে তুমি ফিলিপিন দেখো, ভুটান দেখো, নেপাল দেখো, তারপর তুমি ওই দেশের, হ্যাঁ এইভাবে দেখো, দেখলে তুমি বুঝতে পারবা কোন দেশে কোনটা। ফর এক্সাম্পল আরেকটা প্রাণী আছে তুমি জানো, সে ঘোড়া। ঘোড়া পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি আছে? তুমি নেটে জাস্ট সার্চ দাও, দেখবা তুমি খুঁজে পাবা, হয় ওইদিকে বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, ওদিকে দেখবা। একইভাবে ঘোড়ার মাংস খায় পৃথিবীর কোন দেশে? কোন দেশের মানুষ ঘোড়ার মাংস খায়? বাংলাদেশের মানুষ খায়? না, বাংলাদেশ খায় না না। স্যার, ওই দেশগুলোতেই খাই। আচ্ছা, পৃথিবীর অনেক দেশ আছে যেসব দেশে গেলে তুমি এমন কি ইয়ের মাংস খেতে পারবা, মানে রেস্টুরেন্টই আছে অনেক দামি, হাঙ্গরের মাংস, কুমিরের মাংস, সাপের মাংস, হ্যাঁ স্যার হিউম্যান মিটও তো পাওয়া যায় শুনছি। সব রকম মাংসই আছে। এখন কাজী তোমাকে বিশেষ করে ঘোড়ার মাংস খায় তোমার ই এলাকায়, ওই যে তোমার 1 নম্বর রাশিয়া, তারপরে ওই যে তোমার হাঙ্গেরি, তারপরে তোমার ওই যে রোমানিয়া, বুলগেরিয়া, ওইসব অঞ্চলে মানুষে ঘোড়ার মাংস খায়। এবং এই যে বিষয়গুলো, মানুষের যে কোনটা ফুড হ্যাবিটে কোন স্পিসিস তাদের, আবার পৃথিবীতে ফর এক্সাম্পল তোমার এই যে পৃথিবীতে কোন কোন গরুর মাংস সবচেয়ে কস্টলি তোমরা জানো তো নাকি? গত ক্লাসে বলেছিলাম, মনে নেই আমার। পৃথিবীতে এরকম কিছু ছিল। উচ্চারণটা হচ্ছে ওয়াইগিউ। জি স্যার, জাপানে আছে। জাপানিজ। আমরা যদি ওয়াইগিউ ক্যাটল দেখি, গত ক্লাসে দেখাইছিলাম কিনা মনে নেই, দেখাইছিলাম না স্যার, শুধু নাম বলেছিলেন। ওকে স্যার আমরা দেখছিলাম। হ্যাঁ স্যার আবার দেখান। ওকে, না আর দেখানো যাবে না। কাজে একইভাবে তুমি যদি এই জিনিসগুলোকে করো, জানতে পারবে। তাহলে আমরা আজকে ক্লাসে যে মূল প্রতিপাদ্য বিষয়, যে ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স কাকে বলে, এবং ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সের মধ্যে প্রচুর ডাইভার্সিটি আছে, এবং ডাইভার্সিটি 3টা স্তরে আছে: স্পিসিস ডাইভার্সিটি, ব্রিড ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি। All these 3 sources of diversity constitutes genetic diversity অথবা ফার্ম অ্যানিমাল ডাইভার্সিটি। এই ডাইভার্সিটি হলো সবচেয়ে বড় শক্তি যে কোনো জিনিস মানুষের জন্য তৈরি করার জন্য। মানে ইউনিটি উইদিন ডাইভার্সিটি, একটা কথা আছে না বিভিন্ন অর্গানাইজেশনের স্লোগানে তোমরা দেখো, যত বেশি ডাইভার্সিটি থাকবে তত বেশি সেখান থেকে তুমি ভালো জিনিস ক্রিয়েট করতে পারবে। যত বেশি ইউনিফর্মিটি হবে সেখানে ডেভেলপমেন্টের অপরচুনিটি তত কমে যায়। ফর এক্সাম্পল, সারা পৃথিবীতে হলস্টেইন ফ্রিশিয়ান ব্রিডের জন্য মানুষ, দুধের জন্য ক্রেজি, হলস্টেইন ব্রিড। এটা এই যে মনোব্রিড কালচার বা মনোব্রিড অ্যাফিনিটি, এটার ফলে হলস্টেইন ফ্রিশিয়ান ক্যাটল সারা পৃথিবীতে এখন যত হলস্টেইন ফ্রিশিয়ান ক্যাটল আছে, they are the descendants of only 16 bulls. Only 16 bulls. আমার কথাটা বুঝাইতে পারলাম? all Holstein Friesian cattle available in the world now are the descendants of only 16 bulls. সারা পৃথিবীতে এই যে কোটি কোটি হলস্টেইন ফ্রিশিয়ান ক্যাটল আছে, পিউরি বলো, তারা মাত্র 16টা বুলের বংশধর। মাত্র 16টা বুলের যদি বংশধর হয়,
there is every risk যে আমরা খুব দ্রুত সেখানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয়ে যাবে, এবং ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হলেই a technical question comes যেটাকে বলা হয় ইনব্রিডিং হবে, যেগুলো আমরা পরে চ্যাপ্টারগুলোতে তোমাদের পড়বো। এবং ইনব্রিডিং যখনই হয় তখনই আরেকটা রিস্কি টার্ম হলো ইনব্রিডিং ডিপ্রেশন। কাজে এই কথাগুলো আমি কেন বলতেছি যে তোমার একটার সাথে আরেকটা লিঙ্ক। whenever you go for ডেভেলপমেন্ট করতে হলে তুমি ক্রস ব্রিডিং এ যাবা এবং অনেক রকম কম্বিনেশনে যাবা, বিভিন্ন ডাইভার্সিটিকে ইউ কম্বাইন good traits in a single breed, এবং যত এরকম সিঙ্গেল ব্রিডে কম্বাইন করতে গেলে সেখানে ইন এ সিঙ্গেল ব্রিড তখন, এবং সেটাকে ফাইনালি যখন আমরা নাম দিই সেটাকে বলি সিনথেটিক ব্রিড। এই জিনিসগুলো ব্রিডাররা যখনই করতে যায় তখনই তোমার অনেক রকম রিস্ক এসে সেখানে দাঁড়িয়ে থাকে। সেই জিনিসগুলো বোঝা এবং সেগুলোকে টেকনিক্যাল বিবেচনায় নিয়ে ব্রিডারদেরকে কাজ করতে হয়। সেই জিনিসগুলোই আমরা ব্রিডিং প্র্যাকটিস, এই কোর্সটারই যে লেটার পার্ট, যে জেনেটিক ডাইভার্সিটি এন্ড ব্রিডিং প্র্যাকটিসেস। সো we have to do breeding practices with much more attention, much more care বলে দাও, যথেষ্ট কেয়ারফুলি আমাদের করতে হবে, উইথ মাচ মোর কেয়ার। এই কোর্সটা এই জিনিসটা হলো প্রতিবদ্ধ বিষয়, যেটা আমরা আগামী তোমাদের এই সময়টাতে আলোচনা করব। আর আরেকটা জিনিস দিয়ে আমরা আজকে শেষ করব, সেটা হলো যে গত ক্লাসে কি তোমাদের আমরা লাইভস্টক ব্রিডিং পলিসি, না গতবার আসিনি, এবার শুরুতেই লাগবে। এটা কোথায় পাবো আমি বলে দিচ্ছি, লাইভস্টক ব্রিডিং পলিসি অফ বাংলাদেশ। এই জিনিসটা জোগাড় করে ফেলো। আরেকটা ডকুমেন্ট আমি এখনই দিব, এটা কোথায় পাবা? নেটে যাও, নেটে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল লাইভস্টক বাংলাদেশের ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা নেটে সার্চ করো, অথবা মিনিস্ট্রি অফ লাইভস্টক অ্যান্ড ফিশারিজে যাও, সংক্ষেপে বলে NLDP 2007। এটা জোগাড় করে ফেলো। এটা বাংলাদেশের সবচেয়ে মানে এটার পরে আর হয় না এখনো, এই ডকুমেন্টটা তোমাদের লাগবে। আর ইন এডিশন আমি এর ইমেইলে পাঠিয়ে দিচ্ছি ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট প্রোগ্রাম NLDP 2007, মিনিস্ট্রি অফ লাইভস্টক ফিশারিজের ওয়েবসাইটে পাবা। অথবা আরেকটা জিনিস আমি শেয়ার করতেছি, সেটা হলো স্টপ শেয়ার। আমাদের একটা জিনিস শেয়ার করি, এই ডকুমেন্টটা তোমাদের লাগবে। লেন্দি কেন হয়েছে 2007 এর পরে? আর কোনো মানে না, এটার কোনো আপডেট হয়নি এখনো, এটার আপডেট এখনো হয়নি। আমি যে ডকুমেন্টটা তোমাদের সাথে আরেকটা শেয়ার করতে চাচ্ছি, এই ডকুমেন্টটা লাগবে, আমি শাওনের ইমেইলে পাঠিয়ে দিচ্ছি। সেইটা হলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, দেখতে পাচ্ছ একটা ডকুমেন্ট? জি স্যার দেখতে পাচ্ছি। এটা হলো তোমার, এই ডকুমেন্টটা লাগবে আমাদের এই কোর্সের জন্য। দি স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার। এই পুরো ডকুমেন্টটা প্রায় 550 পৃষ্ঠা, সফট কপি আমি পাঠিয়ে দিচ্ছি। এটা 2007-এর সারা পৃথিবীতে লাইভস্টক ডেভেলপমেন্টের জন্য, মানে স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের
ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সের, দেখো, দি স্টেট অফ দি ওয়ার্ল্ডস অ্যানিমেল জেনেটিক রিসোর্সেস, সারা পৃথিবীর অ্যানিমেল জেনেটিক রিসোর্সের অবস্থাটা কি আছে ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার, যেগুলো ফুড এবং এগ্রিকালচারের জন্য ব্যবহৃত হয়। এই ডকুমেন্টটা এফএও থেকে করা 2007-এ, এবং এটার মধ্যে সারা পৃথিবীর ইনক্লুডিং বাংলাদেশের জিনিসও তোমরা পাবা। এখানে অনেকগুলো চ্যাপ্টার, যদি তুমি অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ লাইভস্টক ডাইভার্সিটি, স্ট্যাটাস অফ অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস, এবং কিভাবে অ্যানিমাল জেনেটিক রিসোর্স ফ্লো হয়, এবং কি কি স্পিসিস গুলো আছে, সমস্ত জিনিস তুমি একটা, এই যে মনে করো দ্য বিগ ফাইভ হচ্ছে ক্যাটল, শিপ, গোট, পিগ, চিকেন, আদার্স। একইভাবে যদি তুমি সব জিনিস, এটার মধ্যে এমন কোনো জিনিস নাই যে নাই, যার জন্য দিস উইল বি এ গুড রেফারেন্স ফর ইউ, যেটা আমিও ফলো করব। এটার বিভিন্ন জিনিস আমি পড়াবো যখন পড়ানো হয়। যেমন তুমি যদি জানতে চাও যে তোমার এই লাইভস্টকের অবস্থা পৃথিবীর কোন দেশে কেমন, এবং একইভাবে তুমি বিভিন্ন রকম কেস স্টাডি আছে, রিয়েল স্টোরি, এবং স্ট্রাকচার্ড ব্রিডিং প্রোগ্রাম, ক্যাটলের ক্ষেত্রে হলে ব্রিডিং এর কি হবে, পলিসি কি হবে, প্রোগ্রাম হবে, কাজে পুরো ডকুমেন্টটা তোমাদের কাছে রাখো। আগামী ক্লাসে আমি এটার বিভিন্ন জিনিস, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো, বিভিন্ন জিনিস আলোচনা করব। তবে ডকুমেন্টটা অবশ্যই তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারে রাখো স্টাডি করার জন্য। আমি শাওনকে ইমেলে পাঠিয়ে দিচ্ছি। আর আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার, এবং আমাকে গুগল ফর্মটা পাঠিয়েছে, দাঁড়াও, এই ফর্মটা আমি কি ডাউনলোড করে রাখবো নাকি? আমি ডাউনলোড করে রাখি। স্যার আমি এখানে এটার রেজাল্টটা আপনাকে পাঠিয়ে দিব নি স্যার, মানে কয়জন ফিল আপ করে। আমি পারবো না, এটাই নেই। লাইভস্টক ব্রিডিং এবং ফার্ম অ্যানিমাল জেনেটিক ডাইভার্সিটি এবং ব্রিডিং প্র্যাকটিসের কনটেক্সটে সারা পৃথিবীর বাস্তব অবস্থা, এই ডকুমেন্টটা আমি তোমাকে ইমেলে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। আর ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টেক কেয়ার, এবং আগামী ক্লাস আবার এই